আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকালবেলা উঠে বাপ্পির কষ্টের কথা শুনে, মানে বদার কষ্টের কথা শুনে আমারও মনটা অনেক খারাপ হয়ে গেল। বদা বলতে পারতেছে না যে হাতের বউরে মিস করতেছে। হাতে বউ ছাড়া একদিনও থাকতে পারে না। হ্যাঁ, পৃথিবীর সবাই ছাড়া থাকতে পারে, হ্যাঁ নিজের মাইয়া পোলা সবাই ছাড়া থাকতে পারে, হ্যাঁ শুধু হ্যাঁ বউরে ছাড়া থাকতে পারে না। হ্যাঁ মরণেও ভয় পায় না, হ্যাঁ শুধু ভয় পায় হ্যাঁ বউরা যেন হ্যার কাছ থেকে কেউ নিয়ে না যায়। এই জন্য আমরা সবসময় দেখি যে প্রতি মুহূর্তে সে তিশাকে কোনোভাবেই হাতছাড়া করে না। তার বউ এত সুন্দরী যে যে কেউ তার বউকে নিয়ে যাইতে পারে। এই ভয়ে বেচারা মৃত্যুকে পর্যন্ত ভয় পাচ্ছে না। বেচারা শুধুমাত্র তার বউ তার পাশে নাই, ঘুম থেকে উঠে তার বউকে ধরতে পারে নাই, বউকে ছুঁতে পারে নাই, সেই জন্য সকালবেলা উঠে মার কাছে বিচার নিয়ে আসছে। বলতেছে তাবিয়ার কথা, আসলে মারে তো আর বলতে পারতেছে না যে মা গো, আমি তো তোমার বউকে খুব মিস করতেছি। কিছুদিন আগেও আমরা শারমিনকে দেখছি, যখন মিমের সাথে ওর সম্পর্ক ভালো ছিল, যখন শারমিন তখনও বিয়ে করে নাই, তখন শারমিনকে দেখছি দৌড়ঝাঁপ করতেছে। এই মাথা থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ মিমের সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সুইমিং পুলে গিয়ে বিয়ের পরে দেখছি লাফালাফি, মিমের বিয়েতে এত নাচানাচি, নিজের বিয়েতে এত নাচানাচি। তখন কিন্তু আমরা এই কাহিনী জানতাম না যে শারমিন নাকি পড়ে গেছিলো, কোথায় ফোনে কথা বলতেছিল কার সাথে, সেখান থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পাইছে। তো এত দিন পরে, এত নাচানাচির পরে কিছুদিন আগেও টিকটক ফাটাই ফেলছে। হ্যাঁ, এখন হঠাৎ করে শুনতেছি ওর নাকি কোমরে ব্যথা, পড়ে গেছিলো সেটার ব্যথা। আর ওদের অবস্থা দেখেন, এরা সবাই এতটাই অপদার্থ যে বিয়ে করে বাসা নেয় ঠিকই আলাদাভাবে, কিন্তু সেই বাসায় আর তারা থাকতে পারে না, বাপের বাড়িই পড়ে থাকে বেশিরভাগ টাইম। আর শারমিন নাকি এতই মরার মতো ঘুমায় যে ওকে যদি কেউ ধাক্কা না দেয় তাহলে নাকি সে 10 টাকা গিয়ে ঘুম থেকে উঠতে পারে না। এই সমস্ত পিতলা আলাপ আমাদের কাছে দিয়ে লাভ আছে বলেন? আমরা তো ওকে দেখছি কি হারে মিমের বাড়িতে গিয়ে পড়েছিল, আর কিভাবে ওই তিশার বাসায় এইবারে সে বাড়িতে পড়েছিল। তখন ওরা কেউ ঠেলা উঠাইছে? হ্যাঁ, ওর কি জুতার বাড়ি দিয়ে উঠাইছে, লাথি দিয়ে উঠাইছে? যখন এই সমস্ত কথা বলে না, খুব মেজাজ খারাপ। একটা বুড়ি মহিলা যখন এই ধরনের কথা বলে যে সে মরার মতো ঘুমায় আর তাকে কি সে নিজে টের পায় না, তাকে কেউ ধাক্কা দিয়ে উঠাইতে হয়, এই সমস্ত কথা আসলে শোনা যায় না। তো যাই হোক, সে বলল তার জামাই তার সাথে থাকে, কারণ হচ্ছে তার অনেক কিছুতে তার জামাইকে লাগে। তাহলে তার ভাইকে কেন কথা বলল? তার ভাইও তো একই কাজ করতেছে, বউয়ের কামলা দিচ্ছে, আর শারমিনের জামাই শারমিনের কামলা দিচ্ছে। শারমিন নিজের বাড়ি, ওর জামাই খুব আফসোস করতেছে বসে বসে, বাড়ি ঘর ময়লা, শারমিন অসুস্থ, এই জন্য কোনো কাজকর্ম হচ্ছে না। কিন্তু শারমিনকে বাপের বাড়িতে গিয়ে দেখলাম যে সুন্দর বিছনা যাদের পাল্টাইতেছে, তখন আর ওর কোনো কোমর ব্যথা নাই। এরা আসলে মনে হয় আমার সময় বিয়ের সময় যে ওরা যে সাইন করে না, সেখানে মনে হয় একটা জিনিস লিখে দেয়, হ্যাঁ প্রতিশ্রুতি নিয়ে নেয় স্বামীর কাছ থেকে যে বাপ মায়ের কাছ থেকে আলাদা কোনোভাবেই বাপ মার সঙ্গে থাকা যাবে না। তারপরে সে বলতে বসলো সে খুবই ভালো ননদ, আর তার বড় ভাবি নাকি তার বাপের বাড়িতে গিয়ে বলে যে সে তার স্বামীর সাথে না, তার ননদ আর দেবর ভালো বলে সে সংসার করতেছে। এটা তো অবশ্যই একটা ফ্যাক্ট যে ননদ দেবর খারাপ হলে সংসার করা মুশকিল। কিন্তু সবার উপরে বড় সত্যি হচ্ছে যে নাহার নিজে ভালো বলে এত কিছু মেনে নেয়। নাহারকে ওর স্বামী কতক্ষণ সময় দেয়। এই যে শারমিনের সাথে সেদিন গেল ওরা, ওই যে লালবাগের কেল্লাতে সম্ভবত গেল, হ্যাঁ লালবাগের কেল্লা না কি যেন ওইটা ভুলে গেছি, যাই হোক ওখানে যে বেড়াতে গেল, সেখানে দেখছেন নাহারের মন কিন্তু খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে? এরা হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে ছবি তুলতেছে, কিন্তু নাহারের কি মনে হয় না? একে তো জামাই অসুস্থ, তার মধ্যে জামাইটা তার সঙ্গে এরকম অবহেলা করে। কতদিন এই মহিলা ভালো থাকবে, কতদিন এই মহিলা অবহেলা সহ্য করবে? তো যাই হোক, আর ফুফু হিসাবে শারমিন খুব ভালো, সেটা পরিষ্কার, বোন হিসাবেও সে খারাপ না, তবে ছেলের বউ হিসাবে তাকে আমার একদমই ভালো মনে হয় নাই। আর এই যে অসুস্থতার কথা যেটা বলতেছে, আমার কেন জানি মনে হচ্ছে
ও বাচ্চা হওয়ার পূর্ব প্রস্তুতি নিচ্ছে। দর্শক, বাচ্চা হওয়ার পূর্ব প্রস্তুতি মানে বুঝছেন, ও হয়তো কোনো ইনজেকশান বা এই ধরনের কোনো কিছু নিচ্ছে। কারণ দেখবেন ওদের হাজব্যান্ড ওয়াইফের গল্প কিন্তু দুই রকমের। শারমিন আমাদেরকে বারবার ক্যামেরার সামনে এসে বলতেছে, শারমিনকে ডাক্তার বলছে ও নাকি খাবার স্কিপ করে, খাবার স্কিপ করা যাবে না, ওই খাবার না খাওয়ার কারণে নাকি ও অসুস্থ, ঠিক আছে। আর ওইদিকে ওর হাজব্যান্ড তার বাসায় গিয়ে গল্প পাততেছে যে শারমিন পড়ে গেছিল, সেখানে পড়ে গিয়ে শারমিনের কোমরে ব্যথা পাইছে, সেই কোমরের ব্যথা 2 দিন পর পরে ওঠে। এখন একজন মানুষ অসুস্থ, গল্প কেন 2 রকম হবে? দর্শক, আপনাদের কাছে কি একটু সন্দেহ হয় নাই? তো আমার সেই জন্যই মনে হচ্ছে শারমিন চিকিৎসা করতেছে বাচ্চা হওয়ার, ঠিক আছে। আর সেই কারণেই ওই যে বসে থাকে, জুম ধরে থাকে, হ্যান ত্যান এগুলো আমাদেরকে দেখাচ্ছে। আর যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু সে স্বীকার করলো যে তারা বাচ্চা নিবে। আমি আপনাদের আমি যখন ভিডিও করতে চাইছিলাম দুপুরে, তখন কিন্তু আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো, বাট ওরা ভিডিও ছেড়ে দিছে। আমি কিছু বলার আগে ওরা ভিডিও ছেড়ে দিছে। তো সেখানে দেখলাম যে ওরা অলরেডি বলছে যে ওরা আসলে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, সেই জন্য দুজন মিলে বিভিন্ন টেস্ট করাচ্ছে। হ্যাঁ, তো এটা খুব ভালো একটা জিনিস। এই জিনিসটা চিন্তা ভাবনা করতেছে, এটা অবশ্যই একটা ভালো চিন্তা ভাবনা। তবে এই সমস্ত মিথ্যা ভুংভাং না দিলেই হইতো। আর ওইদিকে দেখলাম যে তানজিলাকে দেখলাম যে, আমি পুরো ভিডিও দেখি নাই, যতটুকু দেখলাম সেটা যে ও তো ওর হাজব্যান্ডকে কথাই বলতে দেয় না, আবার আজকে দেখলাম ওর হাজব্যান্ড ওকে থামাই দিয়ে কথা শেষ করছে। আসলে এইভাবেই করা উচিত, এই ধরনের মেয়েদেরকে এইভাবেই বলা উচিত। তো তানজিলা বলল তার খুব মেজাজ খারাপ হয়ে যায় লোকজন যখন বাজে কথা বলে, ওরও মনে হয় সেখানে গিয়ে এমন একটা রিপ্লাই দিয়ে দিতে, কিন্তু তাকে হচ্ছে সাকিব থামায় দেয় যে না, এখন তুমি প্রেগনেন্ট, এখন তুমি কিছু বললে মানুষ কষ্ট পাবে, সেটা বাচ্চার জন্য ভালো হবে না। কিন্তু বাচ্চা হয়ে গেলে তারপরে বললে কি সেটা পড়বে না গায়ের উপরে? সবসময় পড়বে। তো যেই মেয়ে ইচড়ে পাকা, আরও অনেক আগে থেকে, এই মেয়ে তো এখন না, এই মেয়ে আমার মনে হয় মার পেটের থেকে পড়ে ইচড়ে পাকা, যেরকম ইচড়ে পাকা তাবিয়া তান এরা। তো সেখানে এরা এরকম কিছু করবে। আর এখন তো ওরা কি যেন বলে, সাপের 5 পা দেখে ফেলছে, এখন আর ওদেরকে কে থামাবে বলেন? তো তানজিলাকে অনেক দর্শক কমেন্ট করে বলছে সে কোথাকার কোন রাজরানী হয়ে গেছে যে সে কোনো কাজ করে না, ঘরের মধ্যে বসে থাকে। হ্যাঁ, আর তানজিলা যেটা বলতে চাইলো যে ওর ফুফুর কাহিনী শোনাইলো, তাকে ধরে ধরে বাথরুমে নিতে হয়েছে, ধরে ধরে করতে হয়েছে, সেই তুলনায় সে অনেক সুস্থ। হ্যাঁ, তো যে দর্শকরা কথাগুলো বলতেছে, সেই দর্শকরা তো তাদের অভিজ্ঞতা থেকে বলছে। আমিও আপনাদেরকে কালকে বা পরশুদিন একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে এই সময়ে আসলে যদি না কোনো কমপ্লিকেশন না থাকে, যদি প্রেগনেন্সির কোনো জটিলতা না থাকে, ডাক্তার যদি না বলে যে না তোমার বেড রেস্ট দরকার বা তুমি নড়াচড়া করতে পারবা না, বাচ্চার জন্য ক্ষতিকর, সে কথা যদি বলে না থাকে, তাহলে আপনি ঘরের সমস্ত নর্মাল কাজ প্রেগনেন্ট হওয়ার আগে যা করতেন সবই করতে পারবেন। ঠিক আছে, একটু ভারী জিনিস নেওয়াটা থেকে একটু নিজেকে বিরত রাখতে হবে। এছাড়া কিন্তু আপনি ঘরের যত সমস্ত কাজ যত নর্মালি করতে পারবেন, তত কিন্তু আপনার বাচ্চা হওয়া খুব ইজি হবে। হ্যাঁ, তো এটা অনেকে বুঝে না। আসলে হয় কি, এরা আসলে টাকা ইনকাম করে, তো সেই জন্য হচ্ছে ওদের জন্য কোনো ব্যাপার না। হ্যাঁ, আজকাল ইউটিউবটা এত বেশি হয়ে গেছে যে এখনকার ছেলেমেয়েরা ভাবতেছে পড়াশোনার কোনো দরকার নাই, আমার একটু অর্থ কিভাবে উপার্জন করতে হয় সেই জ্ঞান আর একটু কথাবার্তা বলার জ্ঞান থাকলেই আমি পড়াশোনার দরকার নাই, আমি টাকা ইনকাম করতে পারবো। ওই যে একটা টিকটকার আছে, রিনু নাকি মেয়েটার নাম, তাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আপনি কি পড়াশোনা কতটুকু করছেন বা কিছু, তখন সে একদম কথাটা ঘুরাই দিয়ে বলছে যে এখন তো যে কোনো কেউ ব্লগিং করতে পারে, সেখান থেকে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, কিন্তু যারা এডুকেটেড, যারা চাকরি করে, তারা কয়েক টাকা ইনকাম করে। কথাটা কিন্তু ঠিক বলছে, কিন্তু আপনি অশিক্ষিত হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন বলে পড়াশোনার ভ্যালু নাই, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। পড়াশোনার ভ্যালু আপনার সারা জীবন থাকবে। আপনি হয়তো কিছুদিন লাখ লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু তার জন্যও কিন্তু আপনাকে শিখতে হবে। শিক্ষা ছাড়া আপনার কিন্তু কোনো উপায় নাই। তো যাই হোক, এই কারণে কথাগুলো বললাম।
ওইদিকে সাবিনার শাশুড়ির জন্য খুব খারাপ লাগলো। সাবিনার শাশুড়ি প্রায় কিন্তু আসতেছে, আগে কিন্তু সাবিনার বাসায় খুব একটা আসতো না। হয়তো মনের মধ্যে কষ্ট ছিল যে তার একটা ইয়াং ছেলে বা অবিবাহিত ছেলে একজন বয়স্ক মহিলাকে বিয়ে করছে, তাও আবার সে মোটা সোটা, তার মধ্যে আবার একটা বাচ্চার মা। তখনও তো সে মেনে নিতে পারে নাই, কিন্তু এখন যেহেতু অলরেডি ওদের একটা বাচ্চা হয়ে গেছে এবং বাচ্চার প্রতি নাতি নাতনির মুখ দেখলে অনেক সময় মানুষ দাদা দাদিরা সব ভুলে যায়, তো সেরকমই শাশুড়ি সব কিছু ভুলে আবার বারবার নাতনিকে দেখার জন্য বারবার ফিরে ফিরে আসে। কিন্তু একটা জিনিস দেখেন, এই যে সেদিন সে কান্না করলো যে কবে মরে যায়। আসলে দেখেন এই যে দুইটা ছেলে, আমি আরিফের কথাই বলি, এই যে মা অসুস্থ, মা সাবিনার বাসায় এসে একা একা ডাক্তারের কাছে গেল, একটা ছেলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যায় নাই। আপনাদের কাছে এটা খুব অবাক লাগে না? অথচ এই রাব্বিকে দেখেন, সাবিনার পিস 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 কোথায় কোথায় না যায় এবং সাবিনার জন্য সে কি না করে, অথচ নিজের মা তাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় না রাব্বির আছে না আরিফের আছে। এদেরকে আপনি কি ব্যাখ্যা দিবেন এটার? আসলে এটার কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, ধরেন আমি যদি মনে করি যে ধরেন যে আরিফের মা না হয় একটা বিয়ে করছে, আরিফের মা তার স্বামী আছে, সেই জন্য তার দুই ছেলে এরকম করে, কিন্তু বাবুর মা তো কষ্ট করে যাচ্ছে, বাপ্পির মা বয়স্ক অবস্থায় এখনও রান্না করতেছে, এদের কি ব্যাখ্যা দিবেন আপনি? বদা শেষ পর্যন্ত মার সামনে নিচে বলতে পারলো না যে সে তার বউকে মিস করতেছে, কিন্তু উপরে গিয়ে কিন্তু সে বলল যে সে তার বউকে মিস করতেছে এবং এই জন্যই কিন্তু সে তার বউকে এক মুহূর্তের জন্য কোথাও যাইতে দেয় না। এটা কিন্তু সত্য কথা যে বদা কিন্তু বউরে খুব পছন্দ করে, এবং সে খুব ভালো করে জানে যে তার বউ যে কতটা নোংরা। এই কারণে কিন্তু বাড়িতে, স্পেশালি যখন বাড়িতে যায় একা দেয় না, কারণ জানে যে এরা সবগুলি নোংরা। এর বউ যদি নোংরামি করে, এর শাশুড়িও কিছু বলবে না, শ্বশুরও কিছু বলবে না, বা এদের খবরও থাকবে না যে বউ যদি অন্য বেটা লইয়া কিছু করেও থাকে। যার কারণে বদা বউর সাথে ওই এতে যায়, শরীয়তপুরে যায়, এবং যতদিন পর্যন্ত বউ না আসে ততদিন পর্যন্ত কিন্তু সে থাকে। তার জন্য তার ছেলেমেয়ের পড়াশোনা গোল্লায় যাক, তাতে বদার কিছু যায় আসে না। বদার বউয়ের চরিত্র বদাকে ঠিক রাখতে হবে। বদার বউয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর আপনারা আবার ভাইবেন না যে বদা তার ছেলের পরীক্ষা চলতেছে, যেটা সে আমাদের বুঝাইতে চলে যে ছেলের পরীক্ষা চলতেছে, তার মার কথা শুনে না, ছেলেপেলেরা দাদির কথা শুনে না। তাহলে যখন তানের পরীক্ষা চলতেছিল, শ্বশুর বাড়িতে গিয়ে 1-2 মাস কেন পড়েছিল? আরে 1-2 মাস না, অ্যাটলিস্ট 2 সপ্তাহ তো থাকছে, তখন কেন পড়েছিল? সেটার কি কোনো জবাব আছে তার কাছে? মিথ্যা বললে একটার পর একটা মিথ্যায় সে আটকায় যাবে। এখন কেন কথাটা বলছে? কারণ এখন সে ওই বাসায় হয়তো গিয়ে জায়গা নাই, থাকার জায়গা নাই। একটা রুমের মধ্যে, ওই তানজিলার রুমে কিন্তু ওরা চিপাচাপি করে সবাই একসাথে শোয়। আর আরেকটা যেটা হচ্ছে যে তানজিলার চাচি শাশুড়ি একটু বেশি অত্যাচার করে বাপ্পিকে। হ্যাঁ, বাপ্পি কিন্তু দেখবেন একটু পালায় একটু কিন্তু বিরক্ত চাচি শাশুড়ির উপরে। আমি এত নির্লজ্জতা কেন করে মহিলা আমি জানি না। ওই ভয়ে কিন্তু বাপ্পি কিন্তু ওই বাসা থাকে নাই, যার কারণে বাপ্পি চলে আসছে। সে কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে, ছেলের পরীক্ষা গোল্লায় যাক, সে তো যাবে। আরে তাকে শরীয়তপুরে যাও কেউ থামাইতে পারবে না, সেখানে সে যাবেই। সেখানে গেলে সব শালাশালিকাদের সংস্পর্শে তার দিন ভালোই যায়, শীতে ওম হয়। ওইদিকে মিম তো যে কারণে বাবুকে নিয়ে গেছিল যে ওদের বাড়ি নির্মাণের কাজে কামলা দিবে, তো সেটা বাবু সুন্দরভাবে জোরদারভাবে করতেছে, আর বলল যে জামাইকে বিদেশ পাঠায় দিবে। তা এখন মিম তো বিয়ে করছে, মিমের বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য বাবুকে খুব দরকার, একজন পুরুষ মানুষ দরকার। তাহলে যদি এই বাবু যদি বিদেশ পাঠায় দেয়, তাহলে বাবুর দায়িত্ব কে পালন করবে? বাবুর অবর্তমানে বাবুর কোনো বন্ধুবান্ধবকে দিয়ে যাবে স্বামীর দায়িত্ব পালন করার জন্য?